আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি দুদিন আগে একটা খবর দিয়েছিলাম, সেখানে দেখিয়েছিলাম যে সেনাবাহিনীর একটা যানবাহনকে কীভাবে একটা বাস একেবারে মুখোমুখি ধাক্কা দেয়, এবং এটা নাশকতা না, আনইনটেনশনাল না, এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে, এটা নিয়েও কথা বলেছিলাম। এবং এটাকে নিয়ে একটা গভীর ষড়যন্ত্র হচ্ছে কিনা এটাও মানে ভেবে দেখার একটা অবকাশ আছে, এই ধরনের কথা আমি বলেছিলাম। তো অবশ্যই সেটার তদন্ত চাই। এবং দেখেন, সেই দুর্ঘটনায় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের শেখ রেজাউল কবির সার্জেন্ট উনি মারা যান। তো আমরা শোকাহত, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আমরা এরকম রাস্তাতে রোডঘাটে অ্যাক্সিডেন্ট দেখতে চাই না। এবং সেনাবাহিনী যখন প্রশংসায় ভাসছিলেন সারা বাংলাদেশে এরকম একটা নির্বাচন, গ্রহণযোগ্য একটা নির্বাচন তদারকি করার ব্যাপারে, তো এই ধরনের একটা দুঃখজনক ঘটনা আমাদের সামনেই ঘটে যায়। এবং এটা জনগণ জানতে চায় যে এটা আসলে একটা দুর্ঘটনা ছিল না, এটা নাশকতা ছিল। তো আমাদের আজকের ভিডিওতে তাকে আমরা স্মরণ করতেছি, আমরা শোকাহত, এবং আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা এবং তারেক রহমান সাহেব কী কী করতেছেন, এবং বাংলাদেশ এবং ভারত, পাকিস্তান, তুরস্ক, আমেরিকা, অন্যান্য রাষ্ট্রের কিছু গুরুত্বপূর্ণ খবর আছে। আমার মনে হয় যে মিস করবেন না, একেবারে ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন, এবং প্রচুর লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। বন্ধুরা, আসেন আমরা ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, আমরা রিসেন্টলি আমাদের নির্বাচনে আমরা দেখছি যে জামাতের উত্থান হয়েছে, এবং তারা ভালো সিট পেয়েছে, এবং ভালো একটা পার্সেন্টেজের ভোট তারা পেয়েছে। তো এখানে কিভাবে তাদের এত জনপ্রিয়তা বাড়লো? তো এখানে আসলে জনপ্রিয়তা বাড়ুক আর না বাড়ুক, কিন্তু তারা যে আওয়ামী লীগের ভোট পেয়েছে এটা কনফার্ম। এবং এই ধরনের খবর এটা আরও বেশি আমাদেরকে নিশ্চিত করে আর কি। তো এখানে আওয়ামী লীগের এলাকায় নীরবে জয়ী জামাত, এই সংক্রান্ত একটা খবর দিচ্ছে সমকাল শুক্রবার 20 ফেব্রুয়ারি। তো দেখেন, এখানে বোয়ালমারি, মধুখালী, আলফাডাঙ্গা, এখানে প্রত্যেকটা জায়গাতেই দাঁড়িপাল্লা জিতছে, এবং প্রত্যেকটা জায়গাতেই 9,803 এটা বোয়ালমারিতে তাদের ভোটের ব্যবধান, এবং মধুখালী 1,662, এবং আলফাডাঙ্গায় 14,732 ধানের শীষ এবং দাঁড়িপাল্লার ব্যবধান। তো এগুলি ভালো ব্যবধানে তারা জিতেছে। তো এটা আসলে একটা শঙ্কার একটা কারণ যে ভবিষ্যতে যদি আওয়ামী লীগকে ছেড়েও দেওয়া হয় আর কি, তাদেরকে যদি সুযোগ দেওয়া হয় নির্বাচনে অংশ নেওয়ার জন্য, তো তাইলে আবার তারা আবার আগে যেটা করেছে আর কি, যে আওয়ামী লীগের বিপক্ষে কী বলে বিএনপি এবং জামাতের জোট আমরা দেখছি আর কি নির্বাচনে। তো এরকম কি আবারও ভবিষ্যতে হবে যদি আওয়ামী লীগকে ছেড়ে দেওয়া হয়, যে তাদের গণতান্ত্রিক অধিকার বা তাদের মানে রাজনীতি করার অধিকার সমস্ত কিছু মেনে নিয়ে তাদের যদি আবার ভবিষ্যতে নির্বাচনের সুযোগ দেওয়া হয়, তাহলে কি আমরা জামাতের সাথে আওয়ামী লীগের জোট দেখবো? মানে এটা তো জামাতের জন্য একটা মানে বিশাল একটা জ্যাকপট পাওয়ার মতো একটা ব্যাপার আর কি। কিন্তু ওই মানে জুলাই আগস্টের চেতনার কি হবে? যারা চেতনা বিক্রি করে ওই নাহিদ ইসলামরা মানে মানে ব্যবসা করতেছিল আর কি, কিছুটা জামাত ইসলামীও ব্যবসা করতেছিল। তো তারা তো ওই গুপ্ত রাজনীতি করে, মুখে একটা বলে কাজ করে আরেকটা আর কি। ওইদিকে ভারতকে ঠেকায়, এবং ভারতের মানে বিএনপি ভারতের দিকে চলে গেল এসব কথা বলে। কিন্তু তারা যেটা করলো সেটা হচ্ছে যে আমেরিকার সাথে জোট করে আবার নির্বাচনে জিতে আসার চেষ্টা করেছিল আর কি। তো দেখেন, জামাতে ইসলামের আমির উনি মানে পজিটিভ কথা বলতেছেন, এবং জনকণ্ঠ 20 ফেব্রুয়ারি আজকে এই ধরনের একটা খবর দিয়েছে যে সরকারি দল ও বিরোধী দল মিলেমিশে দেশ চালাবে, ডাক্তার শফিকুর রহমান। তো এটা তো ভাই ভালো আর কি। রাজনীতি যে যেভাবে করেন আর কি, গুপ্ত করেন বা প্রকাশ্যে করেন, মানে যেই আইডিওলজিতে করেন আর কি, মানে জান্নাতের মানে টিকিট বিক্রি করে করেন বা যাই করেন, কিন্তু আমাদের মূল কথা সেটা হচ্ছে যে সবাই মিলেমিশে ভাই দেশ চালাইতে হবে, এটার বিকল্প কিন্তু নাই। তো দেখেন, এখানে তারেক রহমান সাহেব একটা মানে ঝড় তুলছে আর কি। সেটা হচ্ছে যে দেখেন, এটা ভারত বিরোধী বলবো না, উনি যেটা বলছে যে বাংলাদেশ সবার আগে আর কি, সবার আগে বাংলাদেশ। তো এই সবার আগে বাংলাদেশ কথা চিন্তা করলে কিন্তু অনেক কিছু এই ভারতের সাথে কিন্তু আমাদের একটা ডিস্টেন্স তৈরি করার একটা ব্যাপার চলে আসে। তো সেরকমই খবর দেখতেছি, নয়া দিগন্তে এরকম একটা টাইটেল লাগাই দিচ্ছে। আজকেই এই খবরটা আসছে যে আদানির বিদ্যুৎ কেনায় অসম চুক্তি পর্যালোচনা করবে সরকার। মানে অনেকে বলতেছিলেন যে বিএনপি ক্ষমতায় আসলে এটা ভারত হয়ে যাবে, বা আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে কোনো পার্থক্য নাই,
বা ওই ভারতের এজেন্ট, অনেকে তো বলছেন যে তিনটা কি বলে মন্ত্রী কিন্তু আবার ভারতের রিকমেন্ডেশনে, এক খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী, তারপর হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে যে বাবরকে সরাইয়ে দিয়া সালাউদ্দিনকে, রয়ের এজেন্টকে নেওয়া হইলো কিনা। তো এই ধরনের মানে মুখরোচক খবর আছে, এবং এগুলো ভাই খুব ইন্টারেস্টিং যে কে যে ভারতের এজেন্ট, কে পাকিস্তানের এজেন্ট, কে আমেরিকার এজেন্ট, কে তুরস্কের এজেন্ট, মানে এই এজেন্ট বাঁচতে বাঁচতে ভাই আমাদের জীবন শেষ। তো যাই হোক, এখানে ডিফেন্স রিসার্চ ফোরাম ডিআরএফ ওরা 51 মিনিট আগে এরকম একটা পোস্টই লাগাই দিছে যে বাংলাদেশের নিউ গভর্নমেন্ট হ্যাজ বিগান রিভিউইং দ্য কন্ট্রোভার্সিয়াল আদানি পাওয়ার ডিল, হোল্ডিং অ্যান ইন্টার মিনিস্টারিয়াল মিটিং উইথ 4 ministers on its third day in office. No decision has been made yet, but the deal will undergo careful scrutiny to balance countries' national interest. তো এটা ঠিক ভাই, মানে সাবোটাস তো হয় আর কি, মানে তারা যে পাকিস্তানের সাথে যেরকম আমরা সম্পর্ক রাখতে চাই, ভারতের সাথেও সেরকম একটা সম্পর্ক রাখতে হবে, নাহলে তো ভাই প্রতিবেশীর সাথে তো আমরা মানে প্রতিবেশীকে তো মুছে ফেলা খুব কঠিন আর কি। তো তাদের সাথে যতটুকু ডিস্টেন্স মেনটেন করে বাংলাদেশের স্বাধীনতা সম্মত ঠিক থাকে সেটাই চেষ্টা করা উচিত। কিন্তু অনেকে আবার বলতেছিলেন যে ভারতের এজেন্ট হয়ে যাচ্ছে বিএনপি বা দালাল এই ধরনের, এবং আমাকেও অনেকে আপনারা কমেন্টে এসে গালাগালি করছেন আর কি। তো দেখেন, যারা কিছুদিন আগে বলতেছিল এই ধরনের কথা, এখন আবার তারাই এমন একটা ভাব যে আসলে বিএনপি আবার বাংলাদেশের স্বার্থ দেখতেছে এবং ভারতের বিপক্ষে অবস্থান নিচ্ছে। আমরা আসলে ভারত বিরোধী বা পাকিস্তান বিরোধী এটা দেখতে চাই না, মানে সবার আগে বাংলাদেশ, এটা বাংলাদেশের স্বার্থ নিয়ে কথাবার্তা বলতে গিয়ে কারো যদি আসলে স্বার্থে আঘাত হানে, তো এটা ভাই আমাদের করার কিছু নেই। তো এটা অবশ্যই দেখতেছি। এবং দেখেন, তারেক রহমান সাহেব এখানে 3 বাহিনী প্রধানের সাথে বৈঠক করলেন সেকেন্ড ডেতে, এবং এখানে বিমান বাহিনী প্রধানও আছেন। তো আমরা জানি যে কিছু কিছু রাডার এখানে ব্যবহার লাগানো হয়েছে, এবং বাংলাদেশের ভূমির উপরে যারা নাকি ওই আকাশ সীমাতেও তো আসলে ট্রানজিটের ব্যাপার আছে, কারণ ওখানে আপনি টাকা পয়সা যদি আপনি না দেন, তাহলে আমাদের উপরে সীমানার উপর দিয়ে গেলেই কিন্তু মানে বোম্বিং করে আপনাকে নামিয়ে ফেলার মানে অধিকার আছে বাংলাদেশের। মানে আপনার পারমিশন নিতে হবে, পারমিশন নিলেই বাংলাদেশের আকাশপথ বা নৌপথ বা জলপথ বা যাই বলি বা সড়কপথ, এইসব রেলপথ এগুলি ব্যবহার করলে ভাই মানে চাঁদা দেওয়া লাগবে আর কি, টোল দেওয়া লাগবে, বা এখানে বাংলাদেশের যে শুল্ক এই ধরনের জিনিস দিয়ে তারপরে আমাদের সীমানার উপর দিয়ে যান বা নিচ দিয়ে যান বা মানে বুকের উপর দিয়ে যান, কোনো সমস্যা নেই। কিন্তু চাঁদা না দিলে ভাই ঝামেলা আছে। তো এরকম একটা ঘটনা ঘটছে এই বিমান বাহিনী, সেনাবাহিনী এবং নৌবাহিনী, এবং বিমান বাহিনীর সাথে আবার সিভিল এভিয়েশন অথরিটির সাথে কিন্তু আবার একটা কানেক্টিভিটি আছে, এবং তারাও কিন্তু ওই আকাশ সীমার এইসব ব্যাপার স্যাপার দেখে আর কি। তো এই বৈঠকের পরেই যে গজবটা নামলো আর কি। তো ভারতের এই মিডিয়া যেটা বলতেছে, বাংলাদেশ বার্স স্পাইস জেট ফ্রম ইউজিং ইটস এয়ার স্পেস ওভার ডিউজ, এয়ারলাইন সেস ওয়ার্কিং ফর আর্লি রেজলিউশন। তো বাংলাদেশ মানে নিষিদ্ধ করছে আর কি, মানে স্পাইস জেট মানে বাংলাদেশের আকাশ সীমা ব্যবহার করতে পারবে না। তো এটা আমরা দেখলাম যে ওই তারেক রহমান সাহেব এখানে বিমান বাহিনী প্রধান এবং ওয়াকারুজ্জামান সাহেব এবং নৌবাহিনী প্রধান তাদের সাথে মিটিং করার পরে ভাই এরকম একটা সিদ্ধান্ত, এবং স্পাইস জেটকে বলে দেওয়া হয়েছে যে ভাই আকাশ সীমা তোমার জন্য নিষেধ আজকে থেকে। তো এটা ভাই বোল্ড একটা মানে সিদ্ধান্ত আর কি। এবং এখান থেকে ভাই যেটা স্পষ্ট যে বাংলাদেশ শেখ হাসিনা এতদিন যেটা করছে আর কি, গোলামি করেছে ভারতের, তো এই ধরনের জিনিস এখন আর সম্ভব না। তারেক রহমান বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে অবস্থান নিয়েছে, এবং উনি ভারতের বিপক্ষে বলবো না, সমস্ত যে আগ্রাসনবাদী যেই শক্তি যারা আছে তো তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আর কি। তো এইটা আমরা কি দেখলাম, এটা মাত্র 42 কোটি রুপি এটার একটা ডিউ ছিল ভাই। স্পাইস জেটের আসলে তাদের এই খরচ টরচ চালানোর আসলে ওইরকম ক্ষমতা হারিয়ে ফেলেছে, এবং ওই রকমই খবর আসতেছে। এবং যেটা আমরা দেখতেছি যে 42 কোটি রুপি এটা বাংলাদেশের বকে, এটা দিতে না পারা তো ভারতের জন্য লজ্জা আর কি। আমরা হাজার হাজার কোটি টাকা আদানিকে বিদ্যুতের জন্য দিছি, তো তোমরা ওই 42 কোটি টাকা দিতে পারো না। এবং 42 কোটি রুপি বলতেছে, এবং এটা ওভার 58 crore বাংলাদেশি টাকা, মানে 60 কোটি টাকার কাছাকাছি বা 58 কোটি টাকার একটু বেশি। তো এটা না দিতে পারা তো ভারতের জন্য আরও একটা মানে লজ্জাস্কর একটা ব্যাপার। এবং দেখেন এইসব পোস্ট সোশ্যাল মিডিয়াতে ছড়াই পড়ছে যে তারেক রহমান হাত দিয়ে স্পাইস জেটের
প্লেন আটকাচ্ছে, ব্যান্ড লিখে দিচ্ছে বকেয়া পরিশোধ না করায় ভারতীয় এয়ারলাইন্স স্পাইস জেটকে বাংলাদেশের আকাশ সীমা থেকে নিষিদ্ধ করলো সরকার। সাবাস, মানে আমরা এরকম সরকারই চাইছিলাম আর কি। তো এই ধরনের পোস্টগুলো সয়লাভ হয়ে গেছে, এবং তারপরেও কিন্তু দেখেন ভারত কিন্তু বাংলাদেশের সাথে একটা সুসম্পর্ক রাখতে চায়। তারা দেখছে যে এই 18 মাসে যে বাংলাদেশের সাথে যদি ভালো সম্পর্ক রাখতে না পারে তাহলে তাদের লস ভাই, তাদের ব্যবসা বাণিজ্য এইটা ওইটা নানা ধরনের ক্ষয়ক্ষতি হচ্ছে, এবং এটা তারা মানে এফোর্ড করার মতো না আর কি, মানে যতই সংখ্যায় কম হোক না কেন। কারণ বাংলাদেশের সাথে সারা বিশ্বের যোগাযোগ, এবং প্রত্যেকটা পরাশক্তির সাথে মানে বাংলাদেশের সাথে একটা গভীর সম্পর্ক আছে, এবং তাদেরকে এখন বাংলাদেশকে আসলে চটায় লাভ নাই। এবং তারা বলতেছে যে ভাই এমন কিছু ভারতের মিডিয়ার বলা উচিত হবে না যে বাংলাদেশের এই ইউথ যারা নাকি 2024-এ শেখ হাসিনাকে নিজের প্রাণ দিয়ে বিতাড়িত করছিল, তো তারা আবার খেপে যায় আর কি। তারা যে আসলে মৌলবাদী শক্তি না বা ইসলামী জঙ্গি না, এটা তারা এই আমাদের নির্বাচনের ফল দেখেই বুঝছে আর কি। তো তারা শেখ হাসিনাকে ওখানে রাখা উচিত হবে কি হবে না এটা সিদ্ধান্ত নেই, কিন্তু তারা বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে চায়। এবং দেখেন দ্য টাইমস অফ ইন্ডিয়া এরকম একটা খবর দিয়েছে যে ইন্ডিয়া ইজ সেট টু ফুলি রিস্টোর ইটস ভিসা সার্ভিসেস ইন বাংলাদেশ। তো এই হয়েছে না মানে শিক্ষা আর কি। ইন্ডিয়ান ভিসাস ইন বাংলাদেশ লাইকলি টু বি ফুলি রিস্টোর্ড। তো এটা আমরা দেখতেছি, এবং এখানে মেডিকেল ভিসা আছে, আরও অন্যান্য ভিসা আছে। তো আমরা আবার দেখবো যে ভিসা টিসা মানে চালু করার পরে আমি তো যাইতে পারবো না, মানে আমি যেভাবে ভারতের বিরুদ্ধে কথা বলছি, আমার ওই পারে গেলেই ভাই পিটাইবো। আমি আমার ট্রিটমেন্ট বাদ দিছি, আমি যাই নাই ভারতে, আমার বিজনেস ছিল ভারতের সাথে, সেগুলো বন্ধ করছে। এখন তারা যতই বন্ধুত্ব করার ঘোষণা দিক, আমার সাথে কি তারা বন্ধুত্ব করবে? এবং আমার নিউজ চ্যানেলে ভাই আমি ধুইছি গত কয়েক মাস ভারতকে আর কি। তো আমি জানি না, আমাকে হয়তো ভিসা দিবে, কিন্তু ওই পারে নিয়ে যাওয়ার পরে কি আমার মানে আপ্যায়নটা ঠিক মতো হবে, নাকি ধোলাই দিয়ে আবার তারা গুম করে দেবে ওই পারে। তো এইটাও একটা দেখার বিষয় যে আসলে বাংলাদেশের মানুষ যেন ওই পারে হেনস্থা না হয় আর কি। দেখেন মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স তারাও খুব অ্যাক্টিভ হয়ে গেছে। ডক্টর খলিলুর রহমান এবং শামা ওবায়েদ, ওনারা মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স তারা সাজাচ্ছে, এবং এখানে বলতেছে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প হ্যাজ কনগ্র্যাচুলেটেড দ্য অনারেবল প্রাইম মিনিস্টার হিজ এক্সেলেন্সি মিস্টার তারেক রহমান on his assumption as the Prime Minister of Bangladesh. তো বন্ধুরা দেখেন, ডোনাল্ড ট্রাম্পের চিঠির মধ্যে যদি আমি একটা গুরুত্বপূর্ণ লাইন আছে সেটা যদি আমি একটু পড়ি, আই অলসো হোপ ইউ উইল টেক দ্য ডিসাইসিভ অ্যাকশন টু কমপ্লিট দ্য routine defense agreement that will finally give you military access to high এন্ড আমেরিকান মেড ইকুইপমেন্ট দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। মানে উনি বলতেছে যে ভাই অস্ত্র কিনো। বাংলাদেশ এখন কার কাছ থেকে অস্ত্র কিনবে? ওই F-17 কিনবে, নাকি J-10C কিনবে, না ইউরোফাইটার কিনবে, না ওই F-16 F-18 বা অন্য যেই F-35 যেই জেট ফাইটারগুলো আছে এগুলো কিনবে। ডোনাল্ড ট্রাম্প ভাই কয়ে দিছে আর কি যে যা আছে তোমার টাকা আমার কাছ থেকে দরকার হলে ধার নাও, জিনিসপত্র মাল কিনো আর কি। তো এইটা ভাই একটা সাংঘাতিক সিগন্যাল বাংলাদেশের জন্য। এখন একটা খুব সুখকর একটা মানে বিপদ হয়ে গেল যে বাংলাদেশ এখন কোন দিকে যাবে। ওইদিকে F-17 এগুলা কিনুক বা J-10C কিনুক, এখন আমেরিকাকে তো আসলে সন্তুষ্ট করতে হবে, কারণ ওই গার্মেন্টসে তো জিরো ট্যারিফ এ ধরনের একটা সুযোগ দিয়েছে, এবং এটা নিয়ে ভারতের খুব কান্নাকাটি আর কি। তো যাই হোক, ডোনাল্ড ট্রাম্পকে আমরা হাতে রাখবো, অ্যাটলিস্ট ওই জেট ফাইটার না কিনলো জ্যাভেলিন বা অন্য কিছু গুরুত্বপূর্ণ তাদের অস্ত্র আছে সেগুলি বাংলাদেশ নিয়ে আসুক, এবং এমন কিছু আসলে টেকনোলজিও আনা উচিত যেটাতে বাংলাদেশের আসলে গোয়েন্দা যেই মানে বিভাগ আছে তাদের খুব সহজ হয় আর কি। আমরা জানি যে তাদের সফটওয়্যার এবং তাদের নেটওয়ার্কিংয়ের জন্য আসলে আড়ি পাতার যে ব্যাপারগুলি আছে এই জিনিসগুলো কিন্তু বিশ্বের মধ্যে একেবারে ফার্স্ট ক্লাস। মানে তাদের এই গোয়েন্দাগিরির যে ইকুইপমেন্টগুলো আছে এটা ভাই আমাদের টপ প্রায়োরিটি থাকা উচিত আর কি। মানে এইটা আমরা দেখতে চাই যে আসলে বাংলাদেশে আসলে মানে গুপ্ত যারা আছে আর কি, গুপ্তচর বা গুপ্ত, তারা বাংলাদেশের এগেনস্টে বাংলাদেশে বসে যেন কোনো ষড়যন্ত্র করতে না পারে। তো দেখেন মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স আরও একটা পোস্ট লাগাইছে, সেটা হচ্ছে যে প্রাইম মিনিস্টার হিজ এক্সেলেন্সি স্যার কিয়ার স্টারমার কনগ্র্যাচুলেটেড দ্য প্রাইম মিনিস্টার হিজ এক্সেলেন্সি মিস্টার তারেক রহমান অন হিজ অ্যাজাম্পশন অফ অফিস অ্যাজ দ্য
বিডি বাংলাদেশ পিএম। তো এই ধরনের খবর আসতেছে এবং ইউকের প্রধান প্রাইম মিনিস্টারও কিন্তু এই ধরনের কনগ্র্যাচুলেশন দিছে আর কি, এবং তার হাতে এখানে লিখে দিছে আর কি, হ্যাঁ, যে ডিয়ার প্রাইম মিনিস্টার। এটা ভাই খুবই ভালো। এবং দেখেন এখানেও কিন্তু ওনার কি বলে, যদি আমি একটা লাইন পড়ি, তো এখানে কিন্তু উনি বলতেছে যে আই ওয়েলকাম ফার্দার কোঅপারেশন টু ট্যাকেল ইলিগাল মাইগ্রেশন। মানে এটা তো যে কেউ বাংলাদেশেও যে ওই রোহিঙ্গা যারা ইলিগাল ঢুকছে, আমরা এদের নিয়ে বিপদে আছি, আমরা চাই যে ইলিগাল যেন কোনো দেশে কেউ না ঢোকে, সবাই লিগালি যাতায়াত করুক। কমব্যাট দ্য এফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ, মানে ক্লাইমেটের পরিবর্তনে ওনারা চাচ্ছে যে সহযোগিতা, এবং স্ট্রেংথেন আওয়ার লং স্ট্যান্ডিং ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি টাইজ। মানে উনিও কিন্তু ভাই ডিফেন্স টাইজ এবং সিকিউরিটির ব্যাপার স্যাপারে সহযোগিতা চাচ্ছে বা করবে আর কি, এ ধরনের কথা বলছে আর কি। তো এইটা আবার দেখলাম যে দ্য হিন্দু, মানে ওনাদের আবার এগুলোতে এত আগ্রহ ভাই, ভাল লাগতেছে আর কি, যে তারা বাংলাদেশ নিয়ে কথা বলে। মানে যতক্ষণ পর্যন্ত তারা পজিটিভ কথা বলবে ভাই আসি, নেগেটিভ কথা বললে ভাই আবার কিন্তু দাঁত ভাঙা জবাব পাবে আর কি। তো যাই হোক, এখানে দ্য হিন্দু বলতেছে কনগ্র্যাচুলেটেড মেসেজেস ফর বাংলাদেশ পিএম তারেক রহমান ফ্রম দ্য হোয়াইট হাউস অ্যান্ড 10 ডাউনিং স্ট্রিট। মানে ইউকে এবং ইউএসএ থেকে যেরকম কনগ্র্যাচুলেশনের যে মেসেজগুলি পাচ্ছে, এই হিন্দু এটা একটা এক্স হ্যান্ডেলে তারা পোস্ট লাগাই দিচ্ছে আর কি। তো যাই হোক, আশা করি ব্যবসা ক্ষেত্রে আমাকে সাহায্য করবেন, এটা কে বলতেছে? ট্রাম্প বলতেছে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারকে প্রথম চিঠিতেই কাজের কথা ট্রাম্পের, উনি তো কাজের মানুষ। তো দেখেন এখানে যেটা বললাম যে ইউকের প্রধানমন্ত্রী উনি বলতেছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তায় দিলেন সামরিক সম্পর্ক জোরদারের ইঙ্গিত। তো এটা মানে ভালো কথা। এবং দেখেন বাংলাদেশের স্বার্থটা সবার আগে দেখতে হবে, এবং বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধির জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যা যা করার দরকার এটা যেন তারেক রহমান সাহেব করে, এটা আমরা দেখতে চাই। তো দেখেন এখানে পানি সম্পদ মন্ত্রী অ্যানি সাহেব উনি বলতেছে যে সড়কে কোনো ধরনের চাঁদাবাজির সুযোগ নেই, এটা তো আমরাও চাই আর কি। কিন্তু ঘটনা যেটা ঘটছে সেটা হচ্ছে যে সড়ক পরিবহন মন্ত্রী উনি আবার একটা নতুন একটা ইকুয়েশনের কথা বলতেছে, মানে উনি একটা সূত্র মেলানোর চেষ্টা করতেছে যে সব চাঁদা না। তো এটা কি ধরনের কথা? এটা নিয়ে একটা হইচই পড়ে গেছে। ডেইলি স্টার বাংলা এরকম একটা পোস্ট লাগাইছে যে সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা, সড়ক পরিবহন মন্ত্রী। তো এখন আমরা ওই 3 চাঁদাবাজ এক হইলাম এবং আমরা সমঝোতায় বসলাম যে ভাই কাউরে ধমক দিস না, আয় আমরা মিলেমিশে এই রোড থেকে চাঁদাটা তুলি, বা এই রেস্টুরেন্টগুলো থেকে চাঁদা তুলি, বা এই বিয়ের বাড়ি থেকে চাঁদা তুলি, বা এই কমিউনিটি সেন্টারগুলো থেকে চাঁদা তুলি, বা এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো থেকে চাঁদা তুলি, বা এই সড়কে যে যতগুলি যানবাহন চলতেছে এদের কাছ থেকে চাঁদা তুলি, বা পুলিশের কাছ থেকে চাঁদা তুলি, বা আমরা চাঁদা তুলে পুলিশকে দিই। এই ধরনের সমঝোতার এই জিনিসগুলো ভাই আপনারা কেন বললেন? এবং এটা তো আমরা চাই না। আমরা তারেক রহমান সাহেব উনি যেরকম ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করছে, আপনাদের এই চাঁদাবাজদেরকেও ভাই মানে চাঁদা কার্ড দিতে হবে আর কি। মানে আপনারা চাঁদা কার্ড দিয়ে দেবেন, এবং সরকার থেকে তারা যে এই কাজটা সমঝোতার ভিত্তিতে করবে, এটা আপনারা বলতেছেন যে তাদের মানে পরিবার বা তাদের আর্থিক একটা সহায়তা, মানে ওই শ্রমিকদের মধ্যে বা কি বলে ড্রাইভার যারা আছে, মানে এগুলো তারা করে আর কি। তাদের কমিউনিটি আছে, বিভিন্ন সমিতি আছে, এইসব টাকা পয়সা উত্তোলন করে তারা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেয়। এটা হচ্ছে যে একটা সমাজ কল্যাণের মতো আর কি। তো এইটা সামাজিক সেবা বা সমাজ কল্যাণ, এই কাজগুলি ভাই তাদের একটা ফান্ড জেনারেট করেন, সরকার থেকে দিয়ে মানে কার্ড করে তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করেন, এবং এটা বলেন যে এটা চাঁদা কার্ড আর কি। মানে এটা আমরা দেখতে চাই না। আপনারা এই ন্যারেশন চেঞ্জ করেন না ভাই। মানে 1 দিন 2 দিন হয়েছে, 3 দিনের মাথায় আপনারা এরকম কথা বলেন। আমি ভালো হয়েছে বা খারাপ হয়েছে এটা বলতেছি না, বাট ন্যারেশন চেঞ্জ করে তো আসলে চাঁদাবাজি বাড়বে, কমবে না। এবং দেখেন যে মুরগির দামটা 300 টাকাতে ছিল, এটা মানে 1 লাফে 320 টাকা 330 টাকা হয়ে গেছে আর কি। এবং অন্যান্য জিনিসপত্রের দাম তো আছে। তো এখন আপনারা এই সমঝোতার ভিত্তিতে যে চাঁদা তুলবেন, এটা যে ওই জিনিসপত্রের উপরে লাগবে, এটা তো বোঝা উচিত। এবং আমি তারেক রহমান সাহেব, আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন, ওনারা অনেকেই আমার প্রশাসনের ভিডিও দেখেন, আমি আপনাকে রিকোয়েস্ট করবো যে এই চাঁদা কার্ড একটা বানান। এটা হচ্ছে যে প্রত্যেকটা চাঁদাবাজ এই সমঝোতার ভিত্তিতে যারা নাকি চাঁদা তুলবে তাদেরকে পৌঁছায় দেন, এবং আমরা কোনো ধরনের সমঝোতা বা অসমঝোতা, কোনো ধরনের চাঁদা আমরা রাস্তায় যেন না দেখি। তো দেখেন এখানে আরও একটা পোস্ট, এটা নিয়ে আমি গতকালকে ভিডিও বানিয়েছিলাম, যে এখানে পুরনো একটা ছবি এখানে সোশ্যাল মিডিয়াতে ঘুরতেছে, এবং বিশেষ করে আওয়ামী লীগের যারা ভাই ব্রাদার যারা আছে তারা শেয়ার করতেছে যে যাওয়ার সময় লাগেজ টানার লোকজন নাই। এটা পুরনো ভিডিও ডক্টর ইউনূসের, এবং দেখেন তার কন্যাও পাশে আছে, এবং তার কন্যার এটা
অন্ধকার করে দেওয়া হয়েছে যেন বোঝা না যায় যে এটা এখনকার ছবি না তখনকার ছবি। তো এটা আমি একটু টেনশনই ছিলাম যে ডক্টর ইউনূস কি দেশ থেকে চলে গেল। তো দেখেন এখানে সোশ্যাল মিডিয়াতে এইসব জিনিস আসতেছে যে ডক্টর ইউনূস স্যার এর অনেক পুরনো ছবি, এইটি স্পষ্ট দেখা যাচ্ছে এই ছবি একটি বিদেশি এয়ারপোর্টের এক এক জামার কালার এক একটা ছবি, উনি এখনও দেশের বাইরে যায় নাই। তো এইটাকে কীভাবে বুঝলাম, কারণ হচ্ছে শফিকুল আলম সাহেব ওনার ওই যে প্রেস সেক্রেটারি যিনি ছিলেন, উনি একটা পোস্টে শেয়ার করছেন যে বার্তাবাজারের এরকম একটা খবর যে এই সপ্তাহের পরে সরকারি বাসভবন যমুনা ছেড়ে গুলশানের নিজের বাসায় উঠবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তো এইটা ভাই বন্ধুরা আমরা আসলে তাদের মানে কাছে বোকা হয়ে যায় আর কি, মানে তাদের ওই মানে কোনটা আসল নিউজ কোনটা ফেক নিউজ বোঝা মুশকিল আর কি। ওজিল আসছে এবং মেসুদ ওজিল এবং মানে বিলাল যে এরদোয়ান তারা বাংলাদেশে আসছে, এবং এইটা নিয়ে আমি একটু কথাই বলবো যে আসলে তুরস্ক এবং পাকিস্তানের সাথে আমাদের কীরকম রিলেশন হওয়া উচিত আর কি, এবং কিছু কিছু কাজ তারা হচ্ছে এটা হওয়া উচিত কিনা, এটা তারেক রহমান সাহেব এবং বিএনপির জন্য, সরকারের জন্য এটা একটা টিপস আমি বলতে পারি আর কি। তো এখানে মানে বুলি করেন না, এখানে আমি আসলে বাংলাদেশের পক্ষের বাংলাদেশপন্থী আর কি, এবং বাংলাদেশের বিরোধী কোনো শক্তিকে বাংলাদেশে কোনো স্থান দিব না, এটা হচ্ছে যে আমাদের প্রতিজ্ঞা। তো দেখেন এখানে ইন্ডিয়ান ডিফেন্স পলিসি ওইটা ওই অ্যান্ড রিয়ালিটি, এটা ওই বিজেপি সরকারের একটা পেজ, এবং এখানে রয়ের কানেক্টিভিটি আছে আর কি। তো এখানে তার একটা পোস্ট লাগাইছে যে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের ছেলে বিলাল এরদোগান চুপি চুপি ঢাকায় এসে পৌঁছেছেন, সঙ্গে টিকার চেয়ারম্যান, মানে উনি এটা টিকা একটা মানে সোশ্যাল ওয়েলফেয়ার করে এরকম একটা এনজিও টাইপের আর কি। এই টিকা তো শুধু সাহায্য উন্নয়নের নামে তুরস্কের ভূ রাজনৈতিক প্রভাব বিস্তারের একটি হাতিয়ার মাত্র। এটা ওরা আবার কিছু কিছু জিনিস সত্যি বাইর করে ফেলে আর কি, মিথ্যা বলে, কিন্তু এখন ইদানিং ইলেকশনের পরে একটু সত্যি কথা বলা শিখছে আর কি। আসলে এর পিছনে লুকিয়ে আছে অনেক কিছু যা সবাই জানে না। এখন নতুন সরকারের সময় এমন ভিজিট কি শুধুই দয়া দাক্ষিণ্য নাকি অন্য কোনো খেলা চলছে? তো এইটা নিয়ে আমারও একটা প্রশ্ন আর কি। মানে তারা হয়তো ভাবছিল যে জামাত ইসলামী জিতে যাবে এবং তারা এসে এই ওজিল এবং এই বিলালের আয়সা খুব লাফালাফি করবে, সেলিব্রেশন করবে। তো যেহেতু মন খারাপ হয়েছে এখন তারা একটু সান্ত্বনাও দিতে আসছে আর কি। তো এটা আমরা দেখলাম যে ওনারা আসছে, এবং সাদিক কায়েমের সাথে কি সাদিক কায়েম ওখানে ডাকসুর একজন মানে ভিপি, ওর সাথে গিয়ে বিলাল এরদোগান, মানে আমি বলবো যে সাদিক কায়েমকে ভাই 24 আওয়ার্স এখন ওই সার্ভেলেন্সের ভিতরে নিয়ে আসা উচিত আর কি। মানে বাংলাদেশে ভাই গুপ্তচর বৃত্তি বা স্পাইংগিরি করা মানে চলবে না। এটা তুরস্ককে মানে ভুলভাল বুঝায়া টুঝায়া যেভাবে তারা জান্নাতের টিকিট বেচছে আর কি, কত মিথ্যা কথা বলতে পারে তো আমরা দেখছি আর কি নির্বাচনে এরা। তো ওইখানে মানে যাওয়াটা এটা স্বাভাবিক জিনিস দেখতেছি না, এবং বাংলাদেশের সরকারের উচিত আর কি যে তুরস্ককে বলে দেওয়া, মানে ফরেন মিনিস্ট্রি বলে দেওয়া উচিত যে আপনারা আসলে সরাসরি সরকারের সাথে কথা বলবেন, সরকারি ট্যুর যদি হয় তাহলে সরকারের সাথেই থাকবেন, এবং প্রাইভেট সেক্টরে অ্যাটলিস্ট মানে রাজনৈতিক দলগুলোর সাথে ওরকম সখ্যতা তৈরি করার দরকার নাই। এটা করলে ভাই বাংলাদেশের আসলে নিরাপত্তা মানে বিঘ্নিত ঘটার চান্সেস অনেক বেশি আর কি। আপনারা এখানে আসবেন, ওখানে সাদিক কায়েমের পকেটে ঘুরবেন, এটা না ছাত্রলীগ না ছাত্র শিবির, এটা কি এটা আল্লাহ জানে আর কি। এখন সেখানে আবার গুপ্ত যারা আওয়ামী লীগ আছে তারাও খুশি হয়, এবং এখানে আবার ভারতরা জঙ্গিবাদের মানে কানেকশন খুঁজে এবং তারেক রহমানকে আবার জঙ্গি বলার একটা চিন্তা ভাবনা করে আর কি। তো এইটা থেকে তারেক রহমানকে সজাগ হইতে হবে এবং বিএনপিকে সজাগ হইতে হবে। স্ট্রেট তুরস্ককে বলে দেন যে কোনো ভিজিটে আপনারা কোনো রাজনৈতিক দলের সাথে মিট করতে পারবেন না, আগে সরকারের সাথে মিট করতে হবে, এবং সরকার যদি বলে আপনারা যাবেন। এবং এই ছাত্র সংগঠনের সাথে আপনারা কি, তো তারা যেটা চাইছে প্রচুর টাকা দিয়েছে তারা, এবং তারা চাচ্ছে যে ইউনিভার্সিটিগুলোতে যেন তারা ওই মানে তাদের যে ইসলামী যে একটা মানে ঝান্ডা, তারা তো একসময় এখানে সারা বিশ্ব মানে করছিল, শাসন করছিল, তো ওই রকম একটা চেষ্টা আর কি যে বাংলাদেশ আবার ইসলামী রাষ্ট্র হয়ে যাক, বা তারা তাদের কথাতে চলুক এবং তাদের কথাতে ভারতের সাথে যুদ্ধ করুক। আমরা তো ভাই শান্তিপ্রিয় মানুষ, আমরা ভারত আমাদেরকে আক্রমণ না করলে তো আমরা সরাসরি গায়ে যে চেপইরা তো ভারতে আক্রমণ করবো না। কিন্তু তারা যেটা চায়, তারা এমন সব উস্কানি দিচ্ছিল যে ইস্ট থেকে আক্রমণ করা হবে, মানে বাংলাদেশ থেকে আক্রমণ করা হবে ভারতে। এটা কে বলছে? এটা হচ্ছে যে পাকিস্তানের
যে আর্মির যে ডিজি আইএসপি এর উনি কিন্তু এ ধরনের কথা বলছিল। তো এইটাতে আমরা আতঙ্কিত হই আর কি। এটা কিন্তু আমাদের স্বাধীনতা সাধারণত রক্ষার জন্য কিন্তু কোনো একটা ভালো সিগন্যাল না। এটা এই ধরনের মানে খবর আসছে। এবং দেখেন ঢাবির ভিপি সাদিক কায়েম ও জার্মানের বিশ্বকাপ জয়ী ফুটবলার মেসুত ওজিল। তো আমার প্রশ্নটা কি জানেন, যেমন এরপরে আমরা যেটা দেখলাম উখিয়ার আশ্রয় শিবির থেকে ফেরার পথে দুর্ঘটনায় গাড়ি বহর অক্ষত ওজিল, বিলাল, এরদোয়ান এরা যেটা করতে পারে আর কি, মানে হাদি কেস করে দিতে পারে। নিজেরা মাইরে টেরে বলবে যে ভাই এটা আমরা করি না, এটা বিএনপি করছে। মানে এই ধরনের একটা জিনিস তো তাদের মাথায় আছে, কারণ ওই ফয়সাল যে কিলার হাদির, তো তাকে তো ইনকিলাব মঞ্চে ঢোকানো হয়েছিল ভাই। এবং আমি মনে করি যে এদের জামাত ইসলামী বা এদের শিবির এদের কিন্তু ওই কানেকশন আছে হাদিকে মারার আর কি। আপনারা তদন্ত করেন, এটা হাদির কেস কিন্তু আমরা দেখতে চাই যে এখানে প্রয়োজনে ডাক্তার শফিকুর রহমানকেও যদি দরকার হয় তাকেও গ্রেপ্তার করা উচিত আর কি। মানে ছাড় কেন ভাই, তারা হচ্ছে যে সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হাদি হত্যার আর কি। পিনাকি, ডাক্তার শফিক, মানে কি করছে ভাই, এটা অখ্যাত মানুষকে সারা বাংলাদেশের বীর বানায় দিছিল আর কি, কোনো অ্যাচিভমেন্ট নেই তার। তো এইটা করতে পারে, মানে তারা ডাকে ডুকে নিয়ে এসে তাদের একটা ক্ষতি করে দিয়ে বলবে যে আমরা করি না, এরা করছে আর কি। মানে গুপ্ত তো আছে ভাই, গুপ্ত চাঁদাবাজ ঢুকাইছে বিএনপির মধ্যে, গুপ্ত সন্ত্রাসী ঢুকাইছে এবং টাকা পয়সা দিয়ে এসব ঘটাবে এবং তারপরে বলবো যে ভাই এটা আমরা করি না, এরা করছে। তো এখানে দেখতেছি টিকা উই আর সাপোর্টিং দ্য রোহিঙ্গা পিপল। তো তারা রোহিঙ্গা পিপল করতে গিয়ে আবার এডুকেশন সেন্টার টেন্টার এগুলো করতেছে। তো তাদের ওই একটা মাথার মধ্যে আছে যে এডুকেশনের মাধ্যমে কিন্তু ব্রেন ওয়াশ করা যায় আর কি। তো ওখানে রোহিঙ্গার মধ্যে কি করতেছে জানি না, কিন্তু আবার রোহিঙ্গারা আবার কিন্তু ওই আরাকান আর্মির সাথে যুদ্ধও করে আর কি। তো এরা আবার কোন দিন আবার বাঙালির সাথে আবার যুদ্ধ করা শুরু করে গড নোজ। তো দেখেন এখানে আহসান ইকবাল, উনি প্ল্যানিং মিনিস্টার পাকিস্তানের, উনি এসে ওই শপথ নেওয়ার অনুষ্ঠানেও ছিল এবং তারেক রহমান সাহেবের সাথে দেখা করছেন আর কি। তো এটা নিয়ে আমি একটু কথা বলি। শপথ অনুষ্ঠান যোগ দিতে ঢাকা এলেন পাকিস্তানের মন্ত্রী আহসান ইকবাল। তো এখানে আমরা শঙ্কার যে জায়গাটা সেটা হচ্ছে যে এই WLVN এরকম একটা পেজ থেকে এক্স হ্যান্ডেল তাদের অ্যাকাউন্ট থেকে এখানে বলা হচ্ছে যে পাকিস্তান অ্যানাউন্সেস 8 প্যাকেজ ফর বাংলাদেশ উইল গিভ 500 ফ্রি স্কলারশিপস টু বাংলাদেশি স্টুডেন্টস অ্যান্ড ট্রেন 100 বাংলাদেশ সিভিল সার্ভেন্টস অ্যানুয়ালি। ভাই এই প্রজেক্টটা বাতিল হওয়া উচিত আর কি। মানে তাদের আমি ইউটিউবে দেখছিলাম টক শোতে, তাদের একটা নেক্সট প্ল্যান হচ্ছে যে আগামী 10 বছরে এরকম স্কলারশিপ ফ্রি দিবে এবং নিয়ে গিয়ে ভাই ব্রেন ওয়াশ করবে আর কি। তাদের চেষ্টা যে ঢাকা ইউনিভার্সিটিতে যেরকম করছে যে ছাত্রদেরকে নিয়ে নিছে এবং মোনামি ম্যাডাম যারা আছে ওইরকম টিচাররা পাইছে আর কি। এবং সেটা রাজশাহী ইউনিভার্সিটি, প্রত্যেকটা চিটাগাং ইউনিভার্সিটি, সব ইউনিভার্সিটিতে কিন্তু তারা এইভাবে দখল করছে আর কি। এবং সাদিক কায়েমদের মতো ফুললি ব্রেন ওয়াশড আর কি। তো এরকম তাদের একটা প্যাকেজ এবং ভালো ভালো স্টুডেন্টদেরকে ওখানে নিয়ে গিয়ে তারা এরকম তাদের ট্যাবলেটগুলো ঢোকাবে। এবং পাকিস্তান একটা বিপজ্জনক ডেস্টিনেশন ভাই, ওখানে পড়াশোনা করে ওই মানে ইউরোপ আমেরিকাতে চাকরি পাওয়া মানে ভয়ের একটা ব্যাপার আছে। মানে আমরা তো মনে করি যে পাকিস্তানে আগে যেটা হইতো যে পাকিস্তানে ভিজিট করলে ওই ইউরোপ আমেরিকার ভিসা পাওয়াটাই কঠিন হয়ে যেত আর কি, এবং পাকিস্তানে গেলে ভারতের ভিসা পাওয়া যেত না, এরকম ঘটনাগুলি ছিল। তো এখানে তারা ওই ব্রেন ওয়াশ করবে এবং এদেরকে বিভিন্ন প্রশাসনের মধ্যে ঢুকায় নিয়ে এটা সারা বাংলাদেশটা দখলের একটা তাদের একটা মাস্টার প্ল্যান একটা আছে। এবং এটা আমি বিভিন্ন টক শোতে তাদের যে আর্মি অফিসার যারা আছে তাদের মুখে আমি শুনছি যে তারা সরকারি ভাবেই এই ধরনের একটা প্ল্যান করতেছে যে আগামী টার্গেট করেছে 5 বছর বা 10 বছর, 10 বছরের মধ্যে তারা বাংলাদেশে এই ছাত্র নামধারী যারা আছে তাদেরকে ওই বাংলাদেশে নিয়ে এসে প্রত্যেকটা সেক্টরে তারা মানে দখলে নেবে এবং এভাবে কিন্তু বাংলাদেশ একটা দখলের একটা আবারও একটা চেষ্টা করবে আর কি, যেভাবে 2024-এ শেখ হাসিনাকে সরানো হয়েছিল আর কি। তো দেখেন এখানে আবার যাচ্ছে যারা, তারা কিন্তু ওই মানে জামাত শিবিরের লেবাসে আর কি। মানে আপনাদের আকার এবং চেহারা সুরত দেখলেই বুঝবেন যে এরা ভাই আমাদের মতো না আর কি। এবং দেখেন এখানে পাকিস্তান হাই কমিশন এরকম একটা খবর দিয়েছে যে দ্য ফার্স্ট ব্যাচ অফ স্টুডেন্টস ফ্রম বাংলাদেশ অ্যাওয়ার্ডিজ অফ দ্য আল্লামা মোহাম্মদ ইকবাল স্কলারশিপস আন্ডার পাকিস্তান বাংলাদেশ নলেজ করিডোর। নাম কি দিছে ভাই, নলেজ করিডোর। মানে তোর নলেজ নিয়ে আমি কি করতাম ভাই, তোর ভাষাই তো আমি বুঝি না। 21শে আগস্ট আগামীকালকে ভাষা দিবসে এই মানে উর্দু বাংলাদেশের ভাষা হবে এটা নিয়ে 48 সালে জিন্না এসে কী করছিল ভাই? যুদ্ধের এই বীজ তো ওই জিন্না কইরা দিয়ে গেছে 48 সালে। এবং এই 21 ফেব্রুয়ারিতে সালাম, বরকত, রফিক মানে গুলি করে মারছে আমাদের ভাষা আন্দোলন যারা ভাষা শহীদ যারা আছে তাদেরকে।
আন্দোলন যারা করতেছিল মাতৃভাষা বা বাংলা চাই, এদেরকে গুলি করে মারছে 21শে ফেব্রুয়ারি। তো তোদের ওই নলেজ নিয়ে আমি কি করতাম? আমার ওই ভারতের নলেজের দরকার নেই, পাকিস্তানের নলেজের দরকার নেই ভাই। ধরেন আমি স্টুডেন্ট, আমি কথার কথা যে আমি পাকিস্তান বিরোধী, আমি ভারত বিরোধী, আমাকে স্কলারশিপ দিয়ে পাঠাইলো, আমি তাইলে সেফ থাকবো বাংলাদেশের। এখন তাইলে আমি বলবো যে এখানে পাকিস্তান হাই কমিশন কীভাবে এটা ছাত্রদেরকে সিলেক্ট করা হচ্ছে এটা যতটা গুরুত্বপূর্ণ, আমি তো মনে করবো যে বাংলাদেশের সরকারেরও এখানে ইনভলভ হওয়া উচিত, যে এখানে জামাতে ইসলামের কতজন ছাত্র ওখানে যাবে এবং অন্যান্য যারা নাকি হিন্দু আছে বা খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, বা আমরা যারা জামাত করি না আর কি, আমরা কয়জন যাইতে পারবো ওখানে। তাহলে বাংলাদেশ সেফ থাকবে, মানে অ্যাটলিস্ট 5% 10% ওখানে যদি যায়, 50 জন যদি শিবিরের জামাত ইসলামের ঘরানার লোকজন যায়, 450 জন যদি অন্য ঘরানার লোকজন যায়, তাহলে এটা ঠিক আছে। আদারওয়াইজ এটা ক্যান্সেল করেন ভাই। এইটা বাংলাদেশ খাওয়ার একটা তাদের একটা নতুন একটা পরিকল্পনা। দেখেন এখানে তারা ফার্স্ট ব্যাচ ওখানে পৌঁছাইছে এবং চেহারা সুরত দেখলেই কিন্তু বুঝবেন যে দে আর নট ফ্রম বিএনপি, দে আর ফ্রম জামাত ইসলামী শিবির, বুঝছেন? এরা চুল দাড়ি, মানে দাড়ি প্রত্যেকের কিন্তু ভাই দাড়ি, মানে তাদের ম্যান্ডেটারি, হ্যাঁ, যে এখানে ডিএনএ টেস্ট করার মধ্যে দাড়ি দেখা তারা ওখানে স্টুডেন্ট নিচ্ছে আর কি। তো এটা বন্ধ হওয়া উচিত এবং পাকিস্তান যেন একটু দূরে থাকে আর কি। এবং দেখেন পাকিস্তান হাই কমিশনে 5 দিন আগে এই ধরনের কথা বলতেছে যে দ্য সিলেকশন প্রসেস ফর দ্য নেক্সট ব্যাচ উইল কমেন্ট সুন, মানে এটা সরকারের একটা ইনভলভমেন্ট থাকতে হবে। তো এইটা আমরা দেখতে চাই যে বাংলাদেশকে নিয়ে যেন আবার পাকিস্তান এসব খেলা না খেলে। বহুত হয়েছে ভাই, তোমাদের কালচার, তোমাদের ভাব ভাষা কিছুই মিল নাই বাংলাদেশের। তো বাংলাদেশকে তারা চায় কারণ হচ্ছে যে আফগানিস্তানকে নিয়ে তারা ভারতকে ডিস্টার্ব করতে চাইছিল, তো আফগানিস্তান আবার তাদের এগেনস্টে গেছে গিয়া। এখন ওই সেম জিনিস ওই জামাত যদি ক্ষমতায় আসতো তাহলে আবার তারা করতে পারতো, কিন্তু বিএনপির সময় যেন এইসব জিনিস না হয় আর কি। 100 জন মানে সিভিল সার্ভেন্টসকেও ট্রেন করবে এবং আর্মির লোকজন ওখানে যাওয়াটাও কিন্তু রিস্কি আর কি। যারা ওখানে ওই কর্নেল মোস্তাফিজের মতো যারা আছে, পিনাকির ডাইনহাত বামহাত, যারা একসময় পাকিস্তানে গেছিলো, তারা ভাই মানে বাংলাদেশি হয়ে ফিরে আসতে পারে না, এটাই দুঃখজনক আর কি। তো যাই হোক, এখানে একটা ভালো খবর আছে যে বাংলাদেশ এলডিসি উত্তোলন 3 বছরের জন্য স্থগিতের অনুরোধ জানিয়ে জাতিসংঘের চিঠি সরকারের, এইটা ভাই খুব দরকার। এখন ওই এলডিসির মধ্যে ঢুকলে ভাই আমাদের ওই গার্মেন্টসের রপ্তানি এগুলো সব কমে টমে যেতে পারে এবং এত চ্যালেঞ্জ নেওয়ার মতো আসলে আমাদের সেই শক্তি মানে শেখ হাসিনাও রেখে যায় নাই এবং ডক্টর ইউনূসও রেখে যায় না আর কি। তো এটা খুব একটা ভালো সিদ্ধান্ত এবং এটা তারেক রহমান সাহেবের একটা বোল্ড একটা ডিসিশন। তো হোক, এলডিসিতে আমরা কী বলে 3 বছর পরে আবার অ্যাপ্লাই যদি করতে হয় করলাম, বা সরাসরি যদি 3 বছর পরে যদি আমরা সেই চ্যালেঞ্জ ফেস করতে হয়, সমস্যা তো নেই। আমার মনে হয় যে এই মুহূর্তে আর মানে নতুন করে চ্যালেঞ্জ দেওয়ার মুখে আর আসলে বাংলাদেশ দাঁড়িয়ে নাই এবং ভবিষ্যতের দিকে আমরা সবাই তাকিয়ে আছি এবং আমরা সেভাবে কিন্তু প্রস্তুতি নেব আর কি। তো বন্ধুরা, এখনকার মতো এইটুকুই। আপনারা প্রত্যেকে আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেন বন্ধুরা, এবং খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।